আমার চোখের সামনে আমার মা বাবা খুন হয়েছে। আমার বাবার চোখ এখনও আমার দিকে যেন তাকিয়ে আছে। ওই চোখ দুটো আমাকে একটা কথাই বলছে, ওদের কখনো ছাড়িস না মা। যারা তোর চোখের সামনে তোর মাকে ধর্ষণ করেছে তাদের ছাড়িস না। মৃত্যু যন্ত্রণাটায় আমার বাবার জিহ্বাটা বেরিয়ে গেছে, মাথায় একটা পাশ থেতলে গেছে, যেখান থেকে এখনও টুপটুপ করে রক্ত পড়ছে। চেয়ারের সাথে বাবার শরীরটা বাঁধা, কিন্তু বাবার দৃষ্টি যেন আমার এদিকে। আমার বাবার একটু দূরেই আমার মায়ের দেহটা পড়ে আছে। আমার মায়ের চোখ দুটো খোলা, মায়ের মাথাটা বিছানার নিচে ঝুলে আছে, কিন্তু ওই খোলা চোখ আমায় বলছে, ওদের ছাড়িস না মা। যারা তোর বাবাকে বিনা দোষে খুন করেছে তাদের ছাড়িস না। ফ্লোরে পড়ে আছে আমার 6 মাসের ছোট ভাই, যাকে নিয়ে একটু আগে কত খেলেছি আমি, 1 ঘন্টা আগে কত খুশি ছিলাম আমরা। আমার ভাইটাকে দেওয়ালের সাথে আছাড় মেরে খুন করা হয়েছে। ওর ছোট্ট মগজটা ছিটিয়ে পড়ে আছে ফ্লোরে, মুখটা চেনা যাচ্ছে না, পুরো থ্যাতলানো। আমি সব দেখেছি আলমারির ভেতরে বসে। বাবার কিনে দেওয়া নতুন ক্যামেরাটা আমার হাতে। জানি না মা বাবার সাথে আর দেখা হবে কি না, কিন্তু এই ঘটনা কেউ জানবে কি না, তবু কিছু ছবি তুলে রাখলাম। হঠাৎ শুনলাম ওরা বলছে, এই বাড়িটাতে আগুন লাগিয়ে দে, সবাই ভাববে আগুনে পুড়ে মরছে সব। ওরা পৈশাচিক হাসি হাসতে লাগলো, তারপর বেরিয়ে গেল ঘর থেকে। ওরা যেতেই আমি বেরিয়ে আসলাম আলমারি ভেতর থেকে। মায়ের দিকে তাকিয়ে রইলাম। মায়ের গলার চিকন চেনটা খুলে নিলাম। 1 সপ্তাহ আগে বাবা মাকে গিফট করেছিল। তারপর বাবার কাছে গেলাম, বাবার খোলা চোখ দুটোর দিকে তাকিয়ে রইলাম। বাবার হাতে একটা আংটি খুলে নিলাম। অতঃপর ছোট ভাইটার কাছে গেলাম, ওর মরদেহটাকে কোলে নিলাম। তারপর ওর কপালে একটা চুমু দিলাম। আমার চোখ থেকে 1 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আমি রক্ত খুব ভয় পাই, কিন্তু আজ ভয় পাচ্ছি না। হঠাৎ নাকে প্রচণ্ড পোড়া গন্ধ পেলাম। ভাইয়ের লাশটা ফ্লোরে রেখে বাইরে এলাম। দেখলাম বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে যাবে পুরো বাড়িতে। ওরা চলে গেছে। বাবার লাশের কাছে এলাম। বাবার চোখের দিকে তাকিয়ে বললাম, ওদের আমি ছাড়বো না বাবা। প্রীতিলতা কাউকে ছাড়ে না। আমি আবারও ফিরে আসবো বাবা, দেখা হবে আবারও। জানি না ভাইয়ার সাথে ওরা কি করবে, কিন্তু ছাড়বো না ওদের আমি। আমার প্রাণহীন বাবার মুখে যেন হাসি ফুটল। আমার কল্পনায় আমি তা এঁকে নিলাম। এদিকে আগুন ছড়িয়ে গেছে। প্রীতি উঠে দাঁড়ালো। 8 বছরের ছোট্ট পিঠি বাড়ির দরজার গিয়ে দিয়ে ছুটতে লাগলো। প্রীতি ছুটছে যত তাড়াতাড়ি সম্ভব। বড় ভাইয়ের স্কুলের সামনে প্রীতি দাঁড়ালো, কিন্তু তার আগেই যে আসতে দেরি হয়ে গেছে। তার বড় ভাই আবের চেয়ে শত্রুদের গাড়িতেই উঠে গেছে। কি করে ভাইকে বাঁচাবে প্রীতি জানে না। ওরা যে বন্ধুরূপী শত্রু। প্রীতি কান্নায় ভেঙে পড়ল। আর কেউ যে রইল না। বিশাল পর্দায় 14 বছর আগের তোলা ছবিগুলো এক এক করে দেখছে প্রীতি। আগে এই ছবিগুলো দেখলে সে কাঁদত, কিন্তু এখন আর কাঁদে না। এখন যে এই ছবিগুলো দেখে শক্তি সঞ্চয় করে, মাথাটা একপাশে কাত করে আছে সে। হাতে সিগারেট জ্বলছে, চোখ দুটো লাল হয়ে আছে। 14 বছর আগের প্রীতি এখন আর নেই। প্রীতি আগে রক্ত ভয় পেত, কিন্তু এখন প্রীতিলতা চেয়ারে হেলান দিয়ে বসে আছে। সে সামনে থাকা বিশাল পর্দার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ওর মোবাইলটা বেজে উঠল। প্রীতি ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, ম্যাডাম, আপনার কথা মতো ঢাকা যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে। আর 4 দিন পর আপনার ফ্লাইট। একজন সফল সিআইডি অফিসার হওয়াকে আপনাকে যেতেই দেওয়া হচ্ছে। ঢাকাতে কয়েক বছর ধরে হত্যা, গুম, ধর্ষণ বেড়েই চলছে, কিন্তু অপরাধীদের গ্রেপ্তার করা যাচ্ছে না ঠিক মতো। আপনি তো ডিপার্টমেন্টে জয়েন করে পরপর প্রমাণসহ যেইভাবে কেসগুলো সমাধান করছেন, তা সত্যি কল্পনা করা যায় না। এবার আপনার কথা মতো পোস্টিং ঢাকাতে হয়েছে। প্রীতিলতা ফোনটাকে কেটে দিল। হাতে সিগারেট শেষ হয়ে গেছে। সে আবারও একটা সিগারেট হাতে নিল। তারপর লাইটার দিয়ে আগুন ধরিয়ে নিল। দীর্ঘ একটা টান দিয়ে সে সিগারেট, তারপর কালো ধোঁয়া উড়িয়ে দিল শূন্যে। প্রীতিলতার পাশে টেবিল থেকে একটা ছবি হাতে নিল। ছবিটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে সে। অতঃপর মুচকি হেসে বলল, আমার জগতে তোমার সুস্বাগতম দীপ চৌধুরী। আমার অন্ধকার রাজ্যে এবার তোমার আগমন হবে, যেখানে আসা যায় কিন্তু ফেরত যাওয়া যায় না। তোমায় আমি মারব না, তোমায় কেবল নরক যন্ত্রণা দিব। তুমি মরতে চাইবে, কিন্তু মরবে না। মরলে তো মুক্তি পেয়ে যাবে, কিন্তু তোমায় আমি মরতে দিব না। প্রীতি নিজের হাতের দিকে তাকিয়ে বলল, জানো, এই সুন্দর হাত দিয়ে এই পর্যন্ত আমি অর্ধশত খুন করেছি। রক্তে লাল হয়ে আছে আমার দুনিয়া। আমি কাদের মেরেছি জানো? তোমার মতো টাকাওয়ালা জানোয়ারদের, যারা অসহায় মেয়েগুলোকে ধর্ষণ করে, খুন করে, কিন্তু গরিব মেয়েগুলো বিচার পায় না।
আর সেখানে তো তুমি আমার মাকে ধর্ষণ করেছো। তোমার কি করে ছাড়বো বলো তো? প্রীতিলতা সিগারেটে টান দিতে দিতে বলতে, আজ আমার 50টা খুন পূর্ণ হয়ে গেছে। ওই দেখো, একটু আগে একটাকে ওপরে পাঠিয়ে দিছি। শালা একটা 7 বছরের মেয়েকে ধর্ষণ করেছিল, তাই ওকে ও শাস্তি দিলাম। জানো ও মরার আগে কি বলেছিল? আমি নাকি সাইকো, আমি নাকি পাগল। ওর একটা একটা করে অঙ্গ কেটেছি আর আস্তে আস্তে মারছি। 3 ঘন্টা সময় নিয়ে মেরেছি। কিন্তু কেউ কেন এই ব্যাপারে জানবে না, কারণ রাজ্যের বাইরে আমি একজন সৎ সিআইডি অফিসার। প্রীতিলতা পৈশাসিক হাসি হাসতে লাগলো, তারপর হাসতে হাসতে চিৎকার করে বলল, হ্যাঁ আমি সাইকো, হ্যাঁ আমি পাগল। আমি রক্তের জন্য পাগল দীপ চৌধুরী। তোমার মতো জানোয়ারের রক্তে আমি আনন্দ পাই, আমি পৈশাচিক সুখ পাই, কিন্তু আমাকে প্রথম রক্তের স্বাদ তুমি দিয়েছো, এবার তোমার রক্তের স্বাদ নেবে প্রীতিলতা। কাগজ ছবিটা হাত দিয়ে টুকরো টুকরো করে ফেলে প্রীতিলতা তারপর থাকা লাশটার কাছে যায়, লাশটার দিকে তাকিয়ে বলল, কিরে কেমন লাগছে? আবার তোকে ওপারে পাঠিয়ে দিয়েছি, এবার তোকে গুম করে দেব, কেউ কোনোদিন আর খুঁজে পাবে না তোকে। ওপারে ভালো থাকিস। অতঃপর প্রীতি নিজের কাজ শুরু করতে লাগলো, নিজের পরিকল্পনা অনুসারে রাজ গোপন করতে ব্যস্ত হয়ে গেল। অন্যদিকে আবেশ চৌধুরী বিশাল এক বাড়ির সামনে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই অভিশপ্ত বাড়িটাই তার মা, বাবা, বোন এবং ছোট ভাই কেড়ে নিয়েছে। এটা এখন একটা পরিত্যক্ত বাড়ি। পোড়া বাড়িটা দেখলে ভূতের প্রসাদের মতো লাগছে, কোথাও প্রাণের কোনো ছায়া নেই। আবেশ চৌধুরী নিজের চোখের জল মুছে নিল। দুনিয়ার বুকে এক্কেবারে নিঃস্ব সে। কাঁধে কারো স্পর্শ পেতে পিছনে ঘুরে তাকায় আবেশ। নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে দেখে বলল, দেখেছ, আমাদের বাড়িটায় আজ কোনো হাসির শব্দ মেলে না। আমার 8 বছর ছোট্ট অবুঝ বোনটা এখন আর আমার কোলে দৌড়ে আসে না। এই সর্বনাশা বাড়ি সব কেড়ে নিল নিরুপমা। স্বামীর চোখের পানি মুছে নিরুপমা বলল, তুমি এভাবে দিলে কাঁদলে হবে না, দেখবে সব ঠিক হয়েছে যাবে। বাবুরা কাঁদছে, চলো বাড়ি চলে যাই, রাত অনেক হয়েছে। রাত প্রায় 2টো বাজে। প্রীতি নিজের বারান্দার দিকে দাঁড়িয়ে আছে, চারদিকে অন্ধকার। হঠাৎ ওর মনে হলো কেউ ওর পাশে এসে দাঁড়িয়েছে। প্রীতি মুচকি হেসে বলল, কী ব্যাপার, আজও এলে যে? তোমাকে তো আসতে না করেছি এখানে, এখনও ঘুমাসনি কেন? 2 চোখে ঘুম আসে না? ঘুমালে তোমাদের দেখতে পাই, সব জীবন্ত লাগে। কেন অত কল্পনা সাজাস আমাদের নিয়ে? আমরা শুধুই তোর কল্পনা। দীর্ঘশ্বাস ছাড়ে প্রীতি, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, তোমরা আমার কল্পনা নাও। এই পর্যন্ত যতজনকে খুন করেছি সবাই তোকে সাইকো বলে। তুই রক্তের নেশায় পাগল হয়ে গেছিস প্রীতিমা। আমাদের কল্পনা করে আর কত খুন করবি? আমরা যে আর নেই। হঠাৎ প্রীতি রেগে গায়, তারপর চিৎকার করে বলে, আমি পাগল নই, না আমি পাগল নই, আমি সাইকো নই, আমি কাউকে কল্পনা করিনি। প্রীতি আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই, সে একাই চিৎকার করছে। সকালে সোনালি আলো চোখে পড়তে প্রীতিলতার ঘুম ভেঙে গেল। নিজেকে বারান্দার এক কোণায় আবিষ্কার করে প্রীতি, কিন্তু বিন্দুমাত্র অবাক হয় না সে, কেননা এই অবস্থায় নিজেকে শতবার আবিষ্কার করেছে সে। নীল আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে প্রীতিলতা। যাদের কষ্ট প্রকাশ করার কারো মাধ্যম নেই, তাদের জন্য দীর্ঘ নিঃশ্বাস একমাত্র সম্বল। নিজের ভাগ্যকে ধিক্কার জানিয়ে প্রীতি ফ্রেশ হয়ে চলে যায়। প্রীতি ফ্রেশ হয়ে অফিসের পথে রওনা হয়। অফিসের সবাই তাকে অনেক ভালোবাসে। সবার দুঃখে প্রীতি যেন ছায়ার মতো পাশে থাকে, কিন্তু কারোর সাথে কখনো খুব একটা কথা বলে না। কেউ কখনো প্রীতিকে হাসতে দেখেনি। প্রীতির বাড়িতে কেউ যায়নি আজ অবধি। বরাবরের মতো বড্ড রহস্যময়ী সে। সে যেন চোখের সামনে থেকে অদৃশ্য, হাতের কাছে থেকে প্রীতি যেন ধরা ছোঁয়ার বাইরে। প্রীতি সেলফ থেকে কিছু ফাইল বের করে চেক করছিল। হঠাৎ একজন অফিসার তার সামনে এসে মাথা নিচু করে বলল, ম্যাডাম আপনাকে এসিপি স্যার জরুরিভাবে ডেকেছেন। প্রীতি মুখে কিছু বলল না, এসিপির রুমের দিকে হাঁটা দিল। দরজার সামনে যেয়ে বেল বাজাতে অপর পাশ থেকে আওয়াজ এলো, ভেতরে এসো। প্রীতি ভেতরে ঢুকতে বৃদ্ধ এসিপির গম্ভীর গলায় বললেন, কেন তুমি ঢাকাতে যেতে চাইছো? আর তুমি যেই কেসটার জন্য যাচ্ছ ওটা কোনো সাধারণ কেস নয়। কেউ যদি ভুলে ওই কেসে হাত দিয়েছে তাহলে আবার একদিনের মধ্যে ছেড়ে দিয়েছে। আমি তোমাকে নিজের সন্তানের মতো ভালোবাসি। তুমি আমাকে বাবা হিসেবে না মানলেও আমি তোমাকে মেয়ের মতোই মানি। দয়া করে থেকে যাও, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। বড় বড় ক্রিমিনালদের হাত অনেক লম্বা, মন্ত্রী মিনিস্টার তারা হাতের ইশারায় নাচে, সেখানে আমরা তো পুঁটি মাছ। তাই কৌতূহলবশে নিজের জীবন ঝুঁকিতে ফেলো না তুমি। প্রীতিলতা এসিপির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, যেসব পুলিশ অফিসাররা ক্রিমিনালদের ভয়ে কেস ছেড়ে দেয় তাদের সবার পিছুটান আছে, কিন্তু আমার কোনো পিছুটান নেই। ক্রিমিনাল সবসময় বিপরীত পক্ষের ভালোবাসার জায়গায় আঘাত করে। আমার তো ভালোবাসার মতো কিছুই নেই, তাহলে আঘাত করবে কিভাবে আমাকে? আমার পাথর
হৃদয় নরম করার মতো কোনো বস্তু জগৎ সংসারে নেই, তাহলে আমার ভয় কিসের? এসিপি হতাশ হলো প্রীতিলতার কথা শুনে। প্রীতির দিকে মায়াভরা দৃষ্টি নিক্ষেপ করে তিনি বললেন, আর কতদিন তোমাকে বলবো আমাকে স্যার বলে ডাকবে না, আমাকে বাবা ডাকতে পারো? তোমার ব্যাপারে কতবার জিজ্ঞাসা করলাম, কিন্তু কখনোই কিছু বলো না। আমাদের সাথে বাড়িতেও থাকোও না। কি করো একা একা সারাদিন? এখন আবার সিলেট ছেড়েও যেতে চাইছো? তোমাকে 4 দিন পর প্লেনের টিকিট কেটে দিয়েছি, কিন্তু তুমি তো কালকের মধ্যেই চলে যাবে। আমার কোনো কথাই তুমি শোনো না। প্রীতি এসিপির চোখের দিকে তাকাতে পারে না। এই লোকটার সামনে নিজেকে যথেষ্ট শক্ত রাখার চেষ্টা করে সে। এই বৃদ্ধ লোকটার প্রতি ভালোবাসা প্রকাশ করার বিন্দুমাত্র সাহস দেখায় না প্রীতিলতা, কারণ সে জানে প্রিয়জন হারানোর বেদনা। প্রীতি সেই বেদনা আর ভোগ করতে চায় না। নিজের পাপের তৈরির প্রাসাদের নিচে ভালোবাসার মানুষদের দাফন করতে চায় না সে, কিন্তু নিজের ভালোবাসাকে অন্ধকার প্রসাদের ভেতরে দাফন করে রাখতে চায় সারা জীবন। নিজেকে যথেষ্ট শক্ত করে প্রীতি বলল, আপনার থেকে অনেক দূরে চলে যাচ্ছি, কারণ আমি আপনাদের ভালো চাই। আমি চাই না আমার কালো ছায়া আঘাত আপনাদের গায়ে লাগুক। আমার অন্ধকার রাজ্যের ছায়া আপনাদের উপর ফেলতে চাই না। আর আমার সম্পর্কের সময় হলে জানতেই পারবেন। হ্যাঁ, ঢাকা যাওয়ার পর আমি সময় মতো যোগাযোগ করব, তাই আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এসিপি অসহায়ের মতো প্রীতির দিকে তাকিয়ে রইল। না গেলে হয় না? এখানে সবাই তোমাকে ভালোবাসে। প্রীতি কিছু বলল না। এসিপি আবারও বলল, আমার একটা কথা রাখবে মা প্রীতি? প্রীতি মাথা নিচু করে বলল, চেষ্টা করবো, বলুন। সিগারেট আর না খেলে হয় না? প্রতিদিন এত এত সিগারেট খাও কেন? তোমাকে অনুরোধ করছি, ছেড়ে দাও। প্রীতি মাথা নিচু করে জবাব দিলে, এটা ছাড়া সম্ভব নয়। কেন সম্ভব না? হঠাৎ করে প্রীতির চোখ লাল হয়ে উঠল। ওর হাত পা কাঁপতে লাগলো। ভয়ঙ্কর কিছু অতীত চোখের সামনে ভেসে উঠতে লাগলো। চোখের কোণায় পানি এসে জমা হয়ে গেল সেকেন্ডের ব্যবধানে। আহ, কি সেই কষ্ট! প্রীতি নিজের প্যান্টের ভেতর থেকে খুব দ্রুত একটা সিগারেট বের করলো। লাইটার দিয়ে সিগারেট ধরে প্রীতি টানতে লাগলো। এসিপি প্রীতির কাছে এসে অনুরোধ করলো, আমাকে একটু খুলে বল না মা, কি হয়েছে তোর? এতগুলো বছর কি একটুও ভরসা করতে পারিসনি আমাকে? প্রীতি অস্বাভাবিক আচরণ শুরু করতে লাগলো। সিগারেট টান দিতে দিতে প্রীতি বলল, স্যার, একটা 6 মাসের বাচ্চাকে যদি এই সিগারেট দিয়ে পোড়ানো হয়, তাহলে তার কেমন লাগবে স্যার? খুব কষ্ট হবে, তাই না স্যার? একটা মেয়েকে 7-8 জন মিলে ধর্ষণের পর যদি সিগারেট দিয়ে তার দেহে ছ্যাঁকা দেওয়া হয়, তাহলে তার কেমন লাগবে? আচ্ছা, আপনি এমন দৃশ্য কখনো নিজের চোখে দেখেছেন? আর তাও যদি আপনার এই পরিবারের সাথে এমন হয়, তাহলে আপনার কেমন লাগবে স্যার? প্রীতির কথা শুনে এসিপি বাকরুদ্ধ হয়ে গেল। সে কি বলবে ভেবে পাচ্ছে না। এসিপিকে চুপ থাকতে থেকে প্রীতি বলল, ওটা সিগারেট নয় স্যার, এটা আমার প্রতিশোধের একটা মাধ্যম, যেটা আজ 10 বছর ধরে আমার সঙ্গী হয়েছে। এই সিগারেট আমাকে অতীত মনে করায়, আমাকে বাঁচতে শেখায় শত্রুদের জন্য। এসিপির জন্য কাটা দিয়ে উঠল চোখের পলকে। এসিপি প্রীতির কথার ধরন বুঝতে না পেরে, কী সব বলছো পাগলের মতো? কে কাকে সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছে? আর কিসের প্রতিশোধ? প্রীতি আস্তে আস্তে নিজেকে স্বাভাবিক করে নেয়। যথেষ্ট স্বাভাবিক হওয়ার চেষ্টা করে সে। এখন কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। তাকে যে সবার সামনে স্বাভাবিক থাকতে হবে। প্রীতি উঠে উঠে দাঁড়ায় চেয়ার থেকে, তারপর সিগারেট ফেলে দিয়ে বলে, আমাকে যেতে হবে স্যার, ভালো থাকবেন। আর 14 বছর আমাকে মেয়ের মতো ভালোবেসেছেন। আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। চলি আমি। নিজেদের খেয়াল রাখবেন। আমার ফিরে যাওয়া উচিত কিছু মানুষের জন্য। কোনো একজন চোখের ভাষায় কথা দিয়েছিলাম ফিরে যাওয়া, সেই কথা রাখতে হবে আমাকে। প্রীতিলতা বেরিয়ে গেল নিজ গন্তব্যস্থলে, আর এসিপি তাকিয়ে রইল তার যাওয়ার পানে। পরের দিন প্রীতিলতা খুব ভোরে সিলেট থেকে ঢাকার জন্য বেরোচ্ছিল। গাড়ি চলছে দ্রুত, আর প্রীতিলতার মনে পৈশাচিক আনন্দ বেড়েই চলছে। প্রীতিলতার হাসির মানে রক্তের বদলে রক্ত, প্রীতিলতার হাসি মানে খুনের বদলে খুন। রাত অনেক হয়েছে, ছোট্ট একটা বাসায় উঠেছে প্রীতিলতা। তার একা থাকার জন্য বেড চলে যাবে এখানে, একদম নিরিবিলি একটা জায়গা, কিন্তু তার বাসায় মন বসছে না। সে জানে কোথায় তার মন পড়েছে। না, এখন তাকে যেতে হবে। একটু আগে কেনা নতুন বাইকটা নিয়ে বেরিয়ে গেল প্রীতিলতা, কেননা তাকে ফিরতে হবে ফেলে আসা অতীতে। অপরদিকে আবেশ চৌধুরী নিজের হাতে একটা ফটো অ্যালবাম নিয়ে বসে আছে। হাত দিয়ে চোখের পানি মুছছে উনি বারবার। আবেশ চৌধুরী নিজের 4 বছরের ছেলে আর 3 বছরের মেয়েকে বললেন, এটা তোমার দাদু, বুঝলে, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আর এটা তোমার দিদুন, অনেক বড় ডাক্তার ছিলেন। আবেশের ছেলে মেয়ে দুটো একটা মেয়ের ছবির দিকে তাকিয়ে বলল, বাবাই এটাকে? আবেশ চৌধুরী চোখ মুছে বলল, এটা তোমাদের ফুপি, খুব দুষ্টু ছিল। আমার সব জিনিস কেড়ে খেয়ে নিত, সারাদিন দৌড় করাতো আমাকে। এ তো দুষ্টু ছিল যে সব সময় বকা দিতে হতো। কিন্তু দেখ, এখন আর দুষ্টমি করে না। ওই সর্বনাশা আগুন সব শেষ করে দিল। অন্যদিকে প্রীতি দাঁড়িয়ে আছে তার বাবার তৈরি বাড়ির সামনে। 14 বছর আগের
তাদের চকচক করা বাড়ির লোহার গেটটা মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। এখন সেটা ভেঙে নিচে পড়ে আছে। প্রীতি সামনে এগিয়ে গেল। বাগানের পাশে বিরাট বড় একটা দোলনা বাবা বানিয়ে দিয়েছিল তাকে। ওটার ভাঙা অংশ ছড়িয়ে আছে চারপাশে, চারিদিকে ঘন অন্ধকার। প্রীতি বাড়ির সদর যার কাছে গেল। দরজায় মাকড়সার জালে পেঁচিয়েছে। জালগুলো সরিয়ে সে ভেতরে চলে গেল। পুরো বাড়ি অন্ধকার ছেয়ে গেছে, এতটুকু আলো নেই কোথাও। কালো ধোঁয়া আর ময়লা এই ভুতুড়ে বাড়ির মতো হয়ে গেছে। সিঁড়িগুলো প্রায় ভেঙে গেছে। প্রীতি সাবধানতার সাথে উপরে উঠে গেল। একটা ঘরের সামনে এসে সে থেমে গেল। তাকিয়ে রইল প্রীতি এক দৃষ্টিতে। প্রীতি দৌড়ে ঘরটাতে ঢুকে যায়। একটা দেওয়ালের কাছে যেন হাউমাউ করে কেঁদে দেয়। হ্যাঁ, এই সেই জায়গা যার ছোট ভাইকে সবাই মিলে আছাড় মেরেছে। ফ্লোরে হাত দিয়ে কাঁদতে লাগলো সে। হ্যাঁ, এখানেই তার ছোট ভাইয়ের মগজগুলো ছিটকে পড়েছিল। আর একটু দূরে চিৎকার করে কাঁদতে লাগলো। হ্যাঁ, এখানে ওর বাবাকে নির্মমভাবে মেরেছে। তার বাবার পায়ের কাছে ছোট ভাইয়ের লাশ ছিল। মায়ের লাশটা ছিল বিছানা আর উপর, যেই জায়গাটা এখন শূন্য। প্রীতিলতা কাঁদতে লাগলো চিৎকার করে। চিৎকার করতে করতে প্রীতি বলল, তোমরা কেন এভাবে চলে গেলে বাবা? আমি ভালো নেই, আমি একটুও ভালো নেই। আমার জীবনে কোনো সুখ নেই বাবা। আমি ঘুমাতে পারি না। আমি ওদের ছাড়বো না, ছাড়বো না, আমি ওদের কাউকেই ছাড়বো না আমি। প্রীতি আজ দুদিন ধরে আবারও সিআইডিতে জয়েন করেছে। যেই কেসের উদ্দেশ্য প্রীতি ঢাকায় এসেছে, ওই কেসটা আজ আর ওর আওতায় চলে আসবে। প্রীতি নিজের বাইকে করে সিআইডি ভবনে চলে যায়। তাকে সবাই খুশি মনে বরণ করে নেয়। বর্তমানে প্রীতি এসিপি প্রদীপের সামনে বসে আছে। এসিপি প্রদীপ প্রীতিকে বলল, এটা খুব জটিল একটা কেস। আমরা অপরাধীকে সন্দেহ অলরেডি করেছি, কিন্তু প্রমাণের অভাবে গ্রেপ্তার করতে পারছি না। আর এই কেসটা কেউ এখন আর ঘাটতেই চায় না। সবারই তো পরিবার আছে, তাই কেউ সাহস করে না। এসিপি প্রদীপের কথার পৃষ্ঠে প্রীতি বলল, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি আমার জীবন দিয়ে দিব, তবুও এই কেসটা শেষ করব। আপনাকে কথা দিলাম। তোমাকে যেই ভার্সিটিতে স্টুডেন্ট হিসেবে পাঠানো হচ্ছে, ওখানে কর্তৃপক্ষকে অলরেডি জানানো হয়ে গেছে। আর ওই এলাকা থেকে 1 বছরে প্রায় 100 মেয়ে গায়েব হয়েছে। এবার মনে হয় নারী পাচারকারী গ্যাং ওই ভার্সিটিকে টার্গেট করছে। নারী পাচারকারী গ্যাংয়ের লোক ভার্সিটিতে আছে, কিন্তু তাদের শনাক্ত করা যাচ্ছে না। আর সাবধানে থাকতে হবে, কারণ এই কেসের মূল আসামি দীপ চৌধুরী খুব ভয়ঙ্কর একটা ব্যক্তি। সে নিজ স্বার্থের জন্য সব করতে পারে। ভার্সিটিতে অবশ্যই ছদ্মনামে যাবে, কেউ যেন টের না পায়। তুমি সিআইডি অফিসার। তা আর একটা কথা, আজ 3টায় কর্নেল ওসমান তোমার সাথে দেখা করতে আসবে। কর্নেল ওসমান নামটা শুনতে প্রীতি থমকে গেল। ওর চোখ সাদা অংশ লাল বর্ণ করতে লাগলো। আস্তে আস্তে প্রীতি নিজেকে স্বাভাবিক রেখে বলল, আমি অবশ্যই আসবো স্যার, তাদের জন্যই তো আমার এখানে আসা। এসিপি প্রদীপ কিছু না বোঝার ভঙ্গিতে বলল, মানে? প্রীতি কথা এড়িয়ে যেতে বলল, আমি ওনার নাম শুনেছি অনেক, ওনাকে আগের থেকে দেখার খুব ইচ্ছে ছিল। ভাবতেই খুশি লাগছে এত মাপের একজন আইনের লোক আজ দেখতে পাবো। প্রীতির কথা শুনে এসিপি হাসতে হাসতে বলল, ও এই ব্যাপার, আগে বলবে তো? তাহলে এখন যাও, সন্ধ্যায় দেখা হচ্ছে। জি স্যার। প্রীতি এসিপির রুম থেকে বেরিয়ে গেল। প্রীতি নিজের টেবিলে গেল। তারপর নিজের জুনিয়র অফিসারকে শান্তাকে কল দিয়ে আসতে বলল। জুনিয়র অফিসার আসতেই প্রীতি বলল, আজ 5টার মধ্যে দীপ চৌধুরীর বাড়ির সব তথ্য আমায় দিবে। আমি যেন এসে দেখি সব ক্লিয়ার। জি ম্যাডাম, আপনি যেভাবে বলবেন। এবার যাও। অফিসার যেতে প্রীতি মুচকে হাসতে লাগলো। তার ভেতরে পৈশাচিক আনন্দগুলো প্রকাশ পাচ্ছে। বছরের পর বছর বুকের ভিতর লুকিয়ে রাখা প্রতিশোধের তেজ কম নেয়। হঠাৎ করে প্রীতির হাসি মুখটা বন্ধ হয়ে গেল। মুখে হিংস্রতা ফুটে উঠল মুহূর্তে। কাচের টেবিলে শক্ত করে আঁকড়ে ধরে প্রীতি বলল, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দীপ চৌধুরী। কর্নেল ওসমান, তোমাকে তো আমি কুকুর দিয়ে খাওয়াবো। রেডি হও নিজেদের মৃত্যুর জন্য। প্রীতি নিজের অফিসের কাজ 1টার মধ্যে শেষ করলো। তারপর যত দ্রুত সম্ভব বাড়ি চলে গেল, কেননা আজ তার প্রথম শিকার কর্নেল ওসমান আছে। নিজেকে ওই নারীলোভী ওসমানের সামনে ঠিক করে প্রেজেন্ট করতে হবে, তো নইলে কেসটা সমাধান করা যাবে না। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। প্রকৃতি জুড়ে কিছুটা অন্ধকার নেমে এসেছে। মোমবাতি ধারানো ঝলমলে ঘরে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল প্রীতিলতা। পুরুষের বুকে আগুন ধরিয়ে দেওয়া নিজের এই রূপ দেখে প্রীতিলতা হাসে। হ্যাঁ, তার এই সুন্দর চেহারার পিছনে একটা হিংস্র বাঘিনী লুকিয়ে আছে, যেটা সবার আড়ালে শিকার করে আর শিকারের রক্তে রক্ত স্নান করে। প্রীতি বাঁকা হেসে বেরিয়ে গেল। অপরদিকে আবেশ নিজের চাচার সাথে কথা বলছে। আবেশে আপন বলতে তো এই একজনই আসে। আবেশের অফিসে তার চাচা এসেছে। আবেশ নিজের চাচাকে বললেন, এই অসময়ে না জানিয়ে কেন এলেন চাচু? আমাকে বললেই হতো,
আমি নিজেই চলে যেতাম। আবেশের চাচা বেশ শক্ত গলায় বললেন, তার প্রয়োজন নেই। শুনলাম তোমার সব সম্পত্তি নাকি তুমি তোমার ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছ। আবেশ হালকা হেসে বলল, জি চাচু, বলা তো যায় না কখন কি হয়ে যায়, তাই এখনই সব ওদের নামে দিয়ে দিব। বাবা তো আমাদের 3 ভাই বোনের নামে সব সম্পত্তি লিখে দিয়েছিল, আর 2 দিন পরেই মারা গেলেন। আল্লাহ কখন কাকে নিয়ে যায় তা তো কেউ বলতে পারে না। আবেশের চাচা আরও কিছুক্ষণ কথা বলে বেরিয়ে গেল। আবেশ অফিস থেকে বের হয়ে তিনি গাড়ি ড্রাইভ করতে করতে বললেন, সব মরবে, কাউকে বাঁচতে দেব না আমি। আমার এতদিনের পরিকল্পনা এভাবে নষ্ট হতে পারে না, কিছুতেই না। সন্ধ্যা 7টার দিকে কর্নেল ওসমান সিআইডি ভবনে চলে আসে। পিটি আজ কালো স্যুট বুট পরে আসে। হয়তো নিজের এই কালো রঙের পোশাক দ্বারা ওসমানকে নিজের দিকে আকৃষ্ট করবে, আর তারপর নিজের রাজ্যের বন্দি বানিয়ে রাখবে। বর্তমান পিতির দিকে লালসাপূর্ণ দৃষ্টিতে কর্নেল ওসমান তাকিয়ে আছে, আর পিতির আবেদন মাখা হাসি ব্যবহারের পেছনে হিংস্রতার খেলা। ওসমানের সাথে পিতির অনেক ভাব জমে গেছে। ওসমান যেন পিতির দিকে ইচ্ছে করে বেশি ঘেঁষছে। দীপ্ত চৌধুরীকে যে নতুন সিআইডি ব্যাপারে সব জানতে হবে, ওইদিকে হুঁশ নেই ওসমানে। সে তো নিজের মেয়ের বয়সী পিতির রূপে মরছে। পিতি ওসমানের কাছে যেয়ে আস্তে করে বলল, আপনার সাথে দেখা হয়ে ভালোই লাগছে স্যার, ভাবতেও পারিনি এভাবে দেখা হবে। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। ওসমান দাঁত কেলিয়ে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ বলো। আপনার ফোন নম্বরটা একটু দিবেন, ফ্রি থাকলে কল দেবো মাঝে মাঝে। ওসমান যেন মেঘনা সেতে জল পেল। সে দাঁত কেলিয়ে বলল, তোমার যখন ইচ্ছা কল করো, আমি মাইন্ড করব না বিউটিফুল। প্রীতি মুচকে হাসি দিয়ে চলে গেল। তাদের এই ফিসফিসিনি কথা কেউ শুনতে পেল না। অন্যদিকে দীপ চৌধুরী ওসমানকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু রিসিভ করছে না, কেননা সে প্রীতির সাথে ক্লোজ হতে ব্যস্ত। অপরদিকে আবেশ চৌধুরীর চাচা বাসায় এসে ভাঙচুর করছে। তার মাথা ঠিক নেই। তাকে এই অবস্থা দেখে তার স্ত্রী আর ছেলে দৌড়ে আসে। তার স্ত্রী মিস ডায়না বলেন, এ কী করছো তুমি, পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আবেশের সম্পত্তি নিজের ছেলেমেয়েদের নাম করে দিছে, আর কতদিন সহ্য করতে বলছে আমাকে। অন্যদিকে ওসমান ফোন ধরছে না, আমার মাথা খারাপ হয়ে যাবে আমার। আবেশের চাচাতো ভাই দিহান বাবার কাছে এসে বলল, যদি ওই ছেলে মেয়েই না থাকে তাহলে? আবেশের চাচা অবাক হয়ে বলল, মানে? দিহান মুচকে হাসি দিয়ে নিজের বাবাকে সব বুঝিয়ে দিল। রাত ঘড়িতে 10টা বাজে। কর্নেল ওসমান কিছুক্ষণ আগে চলে গেছে। প্রীতি নিচের চেয়ারে বসে আছে। ঠিক তখনই তার ডোরবেলটা বেজে উঠল। প্রীতির অনুমতি নিয়ে জুনিয়র অফিসার শান্ত ঢুকলেন। তারপর বললেন, ম্যাম, আপনার কথা মতো দীপ চৌধুরীর পরিবার সম্পর্কে সব তথ্য কালেক্ট করেছি। এখানে সব তথ্য আছে। অতঃপর শান্ত প্রীতিকে সব বুঝিয়ে বললেন, ম্যাডাম, এই দেখুন, এটা দীপ চৌধুরীর স্ত্রী মিসেস ডায়না, আর এটা তার ছেলে দিহান চৌধুরী। সারাদিন ক্লাবে পড়ে থাকে। তার জীবনে মেয়ে আর মদের উপরে চলে। আর তার মেয়ে দীপা বড্ড ভালো মেয়েটা। মা বাবা আর ভাইয়ের এক্কেবারে উল্টো। কোনো খারাপ রেকর্ড নেই ওর মাঝে। দীপ চৌধুরী আরও একটা ভাই আছে, 14 বছর আগে পরিবার সহ আগুনে পুড়ে মারা যায়। তার ভাই আয়ান চৌধুরী আর স্ত্রী চারুলতা চৌধুরী ভালোবেসে বিয়ে করেন। 3টে সন্তান ছিল তাদের সংসারে, 2 ছেলে 1 মেয়ে। ছোট্ট ছেলে আদিত্য আর মেয়ে প্রীতিলতা সহ 14 বছর আগে নিজেদের বাড়িতে পুড়ে মারা যায় তারা। তাদের মৃত্যু ঘিরে অনেক রহস্য আছে। আর হ্যাঁ, তাদের লাশ পুলিশ খুঁজে পায়নি। অফিসার থেমে আবারও বললেন, তবে তাদের বড় ছেলে আবেশ চৌধুরী বেঁচে আছেন। আবেশ চৌধুরী বেঁচে আছেন কথাটা শুনে প্রীতিলতা কেঁপে উঠল। আবেশের সাথে তার চাচা দীপ চৌধুরীর অনেক ভালো সম্পর্ক। চাচাকে ফ্রেস্তা মনে করেন। আবেশ চৌধুরী এখন তার বাবার বিশাল ব্যবসা সামলাচ্ছেন। 5 বছর আগে তিনি বিয়ে করছেন। তার এখন 1 ছেলে আর 1 মেয়ে আছে। স্ত্রীর নাম নিরুপমা। প্রীতি খুব কাঁপছে খুব করে। নিজেকে সামলে শান্তকে বলল, শান্ত, আপনি যান, আমি পরে এদের ব্যাপারে জানবো। আপনি একটু পরে আসুন। প্রীতির কথা শেষ হতে শান্ত চলে যায়। শান্ত যেতেই প্রীতি ফাইলটা হাতে নেয়। আবেশ চৌধুরীর ছবিটা জল জল করছে। প্রীতি ছবিটার দিকে হাত বুলাতে লাগলো। তার চোখ থেকে পানি পড়ছে। নিজে তার বড় ভাইয়ের ছেলে মেয়ের ছবি। প্রীতি কাঁপছে। ছোট ছোট ছেলে মেয়ের ছবি দেখে নিজের বুকের সাথে জাপটে ধরল প্রীতি। ছবিটি ধরতে পাগলের মতো চুমু খেতে লাগলো সে। প্রীতি চোখের জল মুছে 2 হাতে তারপর ফাইলটা নিয়ে বেরিয়ে গেল দৌড়ে। আবেশ আজ রাতের খাবার তার ছেলে আর মেয়ের সাথে বাইরে খাবে। বাচ্চা দুটো অনেক দিন ধরে বায়না করছিল, কিন্তু তাদের সময়ের অভাবে তাদের নিয়ে যাওয়া হয় না। তাই আজ সময় পেয়ে আবেশ তার পরিবার নিয়ে বাইরে ডিনার করতে যাচ্ছে। বেশ ভালোই যাচ্ছে তার দিনকাল। অন্যদিকে আরেকটা মানুষ অপেক্ষা করছে আবেশের ছেলে মেয়েকে কেড়ে নেওয়ার জন্য। সে বসে আছে তারই বাড়ির সামনে অধীর আগ্রহে। রাত 9টা বাজে। আবেশ তার ছেলে মেয়ে আর স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে চলে আসে। গেটের কাছে আসতে আবেশ দেখলো দারোয়ান একটা মেয়েকে বকা দিচ্ছে। আবেশ গেটের কাছে গাড়িটা থামিয়ে দারোয়ানকে বলল, কী হয়েছে রহিম ভাই, মেয়েটাকে এভাবে বকা দিচ্ছে কেন? দারোয়ান বিরক্তভরা কণ্ঠে বলল, স্যার দেখেন, কই থেকে
আইয়া কইতেছে এই মাইয়া, কিন্তু এই কালা ছেড়ি যাইতেছে না। আবেশ এবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটার শরীরে দরিদ্রতার ছাপ স্পষ্ট, চোখে মুখে হতাশার চিহ্ন স্পষ্ট। আবেশ মেয়েটার দিকে তাকে হাসি মুখে বলল, এইভাবে ঝামেলা কেন করছো বোন? রাস্তার মানুষ খারাপ ভাববে। আবেশের কথা শেষ হতে মেয়েটা বলল, স্যার আজকে 2 দিন ধরে কিছু খাইনি, আমার মেলা খিদে লাগছে, তাই কিছু খাওয়ান চাইছিলাম এই ব্যাটার কাছে, কিন্তু দেখেন আমারে কেমন ধমকাইতেছে। আবেশের জন্য খুব মায়া হলো মেয়েটার উপর। কোনো কিছু না বলে ভেবেই বলল, কাজ করবে আমার বাড়িতে? কি করা লাগবে স্যার? আপনি খালি কন, আমারে খাইতে দিলে আমি সব কাজ করব। আমার কেউ নেই। ঠিক আছে, ভেতরে রলো। চলো। নিরুপমা নিজের স্বামীর দিকে তাকিয়ে বলল, এইভাবে একটা অচেনা মেয়েকে বাড়িতে ঢুকতে দেওয়া ঠিক না। মেয়েটাকে খারাপ মনে হচ্ছে না নিরুপমা, আর ওর তো কেউ নেই বলছে, আর মেয়েটাকে বেশ সহজ সরল মনে হচ্ছে। তোমার যা ইচ্ছা করো, শেষে খারাপ কিছু হলে আমার দোষ দিতে পারবে না। আবেশ অচেনা মেয়েটাকে বাড়ির ভিতরে নিয়ে এলো। মেয়েটা বাড়ির প্রতিটা কোণায় নিজের দৃষ্টি নিক্ষেপ করছে। বাড়ির কোথায় কী আছে তা ঠিকভাবে পরীক্ষা করে নিচ্ছে। হঠাৎ মেয়েটাকে আবেশ বলল, তা তোমার নাম কি? আবেশ হঠাৎ ডাকে মেয়েটা চমকে উঠল, তারপর হালকা হেসে বলল, স্যার আমার নাম পাখি, আমারে আপনারা পাখি কইরে ডাকেন। আবেশের চোখ দুটো ছলছল করে উঠল। সে তার বোনকে পাখি বলে ডাকত। আবেশ বাম হাত দিয়ে নিজের চোখের পানিটুকু মুছে নেয়। সবার চোখের আড়ালে পানিটুকু মুছল। অচেনা মেয়েটা চোখ ফাঁকি দিতেই পারল না আবেশের। আবেশ নিজেকে স্বাভাবিক করে বলল, আমরা দুপুরের দিকে কেউ বাসায় থাকি না। দুপুরের পর ছেলেমেয়েরা বাসায় একা থাকে। বাধ্য হয়ে স্কুলে দিয়েছি ওদের এই ছোট্ট বয়সে। ওদের মা আর আমি বাইরে থাকি। তুমি যদি দুপুর থেকে বিকাল পর্যন্ত ওদের দেখে রাখতে তাহলে খুব ভালো হতো। আগে যে ছিল সে ওদের বকাঝকা করতো অনেক, তাই বাদ দিয়েছি। পাখি মেয়েটা মাথা নিচু করে বলল, স্যার আজ থেকে ভাববেন আমি আপনার বোন। আমি ওগো নিজের পোলাপাইনের মতো আদর করব। আপনি চিন্তা করেন না, ঠিক আছে? আর এই নাও 2000 টাকা, কিছু খেয়ে নাও। মেয়েটা টাকাগুলো নিয়ে নিল, তারপর বাড়ি থেকে বেরিয়ে গেল আস্তে আস্তে। আবেশের বাড়ি থেকে বেরিয়ে মেয়েটা কিছু দূর হাঁটলো, তারপর একটা প্রাইভেট কারের ভেতরে ঢুকে গেল। কোমর থেকে নিজের ফোনটা বের করে মেয়েটা কাউকে কল করলো, তারপর বলল, স্যার কাজ হয়ে গেছে, বাচ্চা দুটোকে খুব তাড়াতাড়ি উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে ফেলছি। এই আবেশ চৌধুরী শুধু বোকা না, একটা হাদারাম আবেশ চৌধুরী। আর আপনার কথা মতো আমার নামটা পাখি বলেছি। বলটা নিজের মরা বোনের কথা চিন্তা করে চোখের জল ফেলছে। আপনার কথা মতো সব করে ফেলবো, কেউ আমাকে সন্দেহ করবে না। ওপাশ থেকে গম্ভীর গলা বলো, সাবধানে সব করবে জেসিকা, কাজটা করার বিনিময়ে 2 কোটি টাকা পাবে তুমি। ওকে স্যার। ঘড়িতে রাত 12টা বাজে। প্রীতি দীপ চৌধুরী বাড়ির দেওয়াল খুব সাবধানে টপকে ছিল। গার্ডরা গভীর ঘুমে আছে। প্রীতির ধারণা অনুযায়ী দোতলার দক্ষিণ দিকে দীপ চৌধুরী থাকেন। প্রীতি আস্তে আস্তে লোহার রেলিং ধরে বারান্দার প্রবেশ করলো, যদিও কাদের ব্যাগটার জন্য একটু কষ্ট হচ্ছে। দীপ চৌধুরী ঘুমাচ্ছে এখন। প্রীতি নিজের পকেট থেকে চেতনানাশক স্প্রেটা বের করলো, তারপর খুব সাবধানে দীপ চৌধুরী আর তার বউয়ের মুখে স্প্রে করে দিল। স্প্রে করার 5 মিনিট পর প্রীতি দুজনের কোমরে চিমটি কাটলো, কিন্তু না, তাদের হুঁশ নেই। এবার প্রীতি নিজের ব্যাগটা খুললো, ব্যাগের ভেতরে কিছু জিনিস বের করলো, তারপর নিজের কাজে লেগে যায়। 2 ঘন্টার মধ্যে প্রীতি নিজের কাজ করে নিল। তারপর একটা বাঁকা হাসি দিল দীপ চৌধুরীর দিকে তাকিয়ে। তারপর সে বেরিয়ে গেল বারান্দার দিকে। পরের দিন সকাল 9টা বাজে। প্রীতি নিজেকে একবার আয়নায় দেখে নিল। না, তাকে দেখে কেউ আর সুন্দরী বলবে না। মেকআপের কি জাদু! সুন্দর মানুষটাকে কেমন কুৎসিত বানিয়ে দিয়েছে। প্রীতিকে নকল সাজে একদম কালো কুচকুচে লাগছে। চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে গোল ঢিলেঢালা জামা। প্রীতি নিজেকে আরও একবার আয়নায় দেখে বেরিয়ে পড়ল। বর্তমান প্রীতি দাঁড়িয়ে আছে একটা বড় ভার্সিটির সামনে। প্রীতি কিছু না ভেবে ভেতরে পা বাড়ালো। সবাই তার দিকে কেমন করে যেন তাকিয়েছে। হয়তো এত কুৎসিত মেয়েটা তাদের ভার্সিটিতে আর একটাও নেই। প্রীতি যাচ্ছিল, হঠাৎ তার মাথায় কিছু একটা এসে ঠাস করে পড়ল। প্রীতি ব্যথায় আ করে শব্দ করলো আর নিজের কপাল হাত দিয়ে চেপে ধরলো শক্ত করে। তারপর বাঁ দিকে তাকিয়ে দেখলো একটা ছেলে মেয়ে দাঁড়িয়েছে। ছেলে আর মেয়েগুলোর মধ্যে একজন বেশ সুদর্শন, প্রথম দর্শনে প্রেমে পড়ার মতো দেখতে মানুষটা। ছেলেটাকে বাইকের উপর বসে আছে। প্রীতি তার দিকে তাকিয়ে থাকতে দেখে ছেলেটা বলল, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কেন? ভার্সিটিতে নতুন নাকি? প্রীতি বোকা চেহারা করে বলল, জি আমি নতুন। প্রীতির কথা শেষ হতে ছেলেটা একটু ঝুঁকে বলল, তোমার কপালে যেই পাথরটা পড়েছে ওটা আমি মেরেছি। এখান থেকে আমাদের দেখলে সালাম দেবে, বুঝছে? তা কোনো ইয়ারে ভর্তি হয়েছে তুমি? 3য় বর্ষে ভাইয়া। আপনি কোন ইয়ারে ভাইয়া? ছেলেটা
ভাইয়া ডাক শুনে বিরক্ত হলো। তার চোখ মুখ কুঁচকে আসে। ছেলেটা বেশ শক্ত গলা বলল, একদম ভাইয়া বলে ডাকবে না মামুনি, ভাইয়া ডাক আমার পছন্দ না। আর তাছাড়া তোমার যা স্ত্রী তাতে সমস্যা নেই। আর হ্যাঁ, আস্তে আস্তে আমার ব্যাপারে সব জানতে পারবে। এবার যাও। প্রীতি মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। তারপর চলে গেল নিজের গন্তব্যে। প্রীতি চলে গেল ভিসির রুমে। ভিসিকে প্রীতির পরিচয় দিতেই তিনি বললেন, আমি গোলাম মোস্তফা, এই ভার্সিটির ভিসি। তুমি এখানে মেয়েদের বাঁচাও মা। আমি কাউকে কিছু বলতে পারছি না। আমাকে আর 3 মাসের মধ্যে 200 মেয়েকে পাচারকারীদের হাতে তুলে দিবে, নইলে আমার পরিবারকে নাকি শেষ করে দিবে। আমার মাথায় এখন কিছুই কাজ করছে না। প্রীতি লোকটাকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি ভয় পাবেন না, কারো কিচ্ছু হবে না। আর ওরা এখন আপনাকে যা বলবেন আপনি শুধু হ্যাঁ বলবেন। আর আমার ব্যাপারে কাউকে কিছু বলবেন না, যা করার আমি করব। আর হ্যাঁ, আমার যখন যার ব্যাপারে তথ্য লাগবে আপনি ঠিক তখন তার জোগাড় করে দিবেন। আমি এখন যাচ্ছি, বেশিক্ষণ থাকলে যে কারো সন্দেহ হতে পারে। প্রীতিলতা বেরিয়ে গেল রুম থেকে। তারপর ভার্সিটির ক্লাস করে বাড়ির দিকে চলে গেল। ভার্সিটিতে কেউ প্রীতির সাথে কথা বলেনি। হয়তো প্রীতি কালো, তাই এতে তার কিছু আসে না, কারণ দুনিয়ার টাকা আর সৌন্দর্যের গোলাম। নিজের ঘরে বসে কিছু কাজ করছে প্রীতি। তার একমাত্র লক্ষ্য দীপ চৌধুরীকে সে 24 ঘন্টায় নিজের নজরে রাখতে চায়। প্রীতি নিজের কাজ শেষ করে তারপর একটা বাঁকা হাসি দিয়ে কর্নেল ওসমানকে কল দিল। প্রীতি কল যেতে ওপাশ থেকে কল রিসিভ হলো। ওপাশ থেকে একটা ভারী কণ্ঠ ভেসে উঠল প্রীতির কানে। কে বলছেন? প্রীতি বেশ আবেদন ভরা কণ্ঠে বললেন, সিআইডি অফিসার প্রীতিলতা। কেমন আছো বিউটিফুল? একদম ভালো লাগছে না, সারাদিন একা একা ভালো লাগবে না। আপনি কেমন আছেন স্যার? আমারও ভালো লাগছে না কিছু তোমাকে দেখার পর। আর ওই সব স্যারটার ভালো লাগে না। ভালো লাগে না ওসমান বলে ডাকো। প্রীতি ওসমানকে আর একটু উস্কে দিয়ে বলল, ইস, আমার লজ্জা করে। প্রীতি কথা শুনে বুড়ো ওসমান যেন বৃদ্ধ থেকে যুবক হয়ে গেল। ওসমান দাঁত খেলিয়ে বলল, আমি কিছু বুঝি না, আজ থেকে নাম ধরে রাখবে। তা তোমার নামটা কি করলে ভালো হবে? আজকে সন্ধ্যায় একবার আসুন না আমাদের বাড়িতে। আপনি আর আমি না হয় একটু এনজয় করলাম, কি বলেন? ওসমান ঢোক গিলে একবার, তারপর বলল, তুমি সত্যি বলছো? প্রীতি এবার বেশ অভিমানী কণ্ঠে বলল, আপনি আমাকে মিথ্যেবাদী ভাবছেন? ঠিক আছে, আসতে হবে না, রাখলাম। নো নো নো, আমি আসবো, তবে একটা কথা, কাউকে বলবেন না যে আপনি আমার কাছে আসছেন। আর আসার আগে মাঝ রাস্তায় ফোনটা বন্ধ করে দেবেন। কেন? কাউকে বললে কি হবে? আর ফোন কেন অফ করব? আপনি বোঝেন না, কেউ যদি জানে আমরা দেখা করছি তাহলে লোকের সন্দেহ করবে আমাদের। আর মাঝ রাস্তায় ফোন অফ করলে যেন কেউ আপনাকে ডিস্টার্ব করতে না পারে। দেখা গেল কোনো জরুরি কাজের জন্য আপনাকে নিয়ে গেল। ওকে, তুমি যেমন বলবে ডার্লিং। প্রীতি ফোন রেখে দিল। তারপর ওসমানের জন্য বাকি আয়োজন শুরু করলো। কেননা মেহমানের সেবা করা সকলের দায়িত্ব। আর প্রীতির বাড়িতে মেহমানদের জন্য বিশেষ সেবার ব্যবস্থা থাকে। অপরদিকে আবেশের বাড়িতে আসা নতুন মেয়েটার প্রতি সবাই যেন খুশি। বাচ্চারা তাকে আপন করে নিয়েছে। আবেশ আজ তার বাসায় এসে মেয়েটা তার সাথে খেলছে। না, সে ভুল কাউকে নিয়ে আসেনি। উপর দিকে মেয়েটার মনে চলছে অন্য কিছু। এই ভালো ব্যবহারের পিছনে হয়তো অন্য কিছু লুকিয়ে আছে। সন্ধ্যা পার হয়ে গেছে, প্রীতির আয়োজন শেষ। নিজের মা বাবার ছবি হাতে নিয়ে সে বলল, আজ আমি আমার প্রথম লক্ষ্য স্বীকার করব। তোমরা আমার জন্য দোয়া করো। প্রীতির কথার মাঝে কলিং বেল বেজে উঠল। প্রীতি ছবিটা ড্রয়ারে রেখে দরজার দিকে চলে গেল। প্রীতি দরজা খুলে একটা নেশালো দৃষ্টি ওসমানের উপর নিক্ষেপ করব। ওসমানের যেন প্রাণ যায় যায় অবস্থা প্রীতিকে দেখে। সাদা ফ্রকে একদম পরীর মতো লাগছে তাকে। প্রীতি ওসমানকে নিজের বাড়িতে অতি সম্মানের সহিত ঢুকালো। তারপর সোফায় বসতে দিয়ে বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি, তুমি বলবে রোজ আসতে পারি আমি। প্রীতি ওসমানের সামনে দাঁড়িয়ে বলল, আপনার ফোনটা কি খোলা? না না, তোমার কথা মতো বন্ধ করে ফেলছি। ও আচ্ছা, কাউকে এখানে আসার কথা বলছেন? না না, কেউ জানে না। আর তখন যে কল করলে, ওইটা তোমার নাম্বার? ওইটা সময় হলে জানতে পারবেন। আপনার জন্য আমি একটা স্পেশাল শরবত বানিয়েছি, আমি বরং ওটা নিয়ে আসি। কিছুক্ষণ পর প্রীতি একটা ট্রেতে করে শরবত নিয়ে এলো। তারপর বলল, আসুন স্যার, আপনাকে খাইয়ে দেই। ওসমান বেশ অবাক হয়ে বলল, তুমি আমাকে খাইয়ে দেবে? কেন, খাবেন না? দাও খাইয়ে, তোমার হাতে বিষও খেতে পারি আমি। প্রীতি ওসমানকে খুব যত্ন করে শরবত খাওয়ালো। বোকা ওসমান এক চুমুকে শরবত খেয়ে নিল। কিন্তু এ কি, শরবত খাওয়ার পর মাথা ঘুরছে, সব খোলা দেখছে সে। তারপর আর কিছু মনে নেই ওসমানের। রাত 12টা বাজে। একটা বদ্ধ ঘরের ভেতরে চেয়ারের সামনে ওসমান বাঁধা। ঘরটাতে সামান্য আলো। ওসমান নিজের চোখ আস্তে আস্তে খুলল। কিন্তু এ কি, নড়তে পারছে না সে, কিন্তু বলতে পারছে না, তার মুখ যে বাঁধা। ওসমান সামনে তাকিয়ে কিছুটা অবাক হয়ে গেল। প্রীতি দাঁড়িয়ে আছে, কিন্তু তার একই অবস্থা। তার দিকে প্রীতি এমন ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে কেন? আর প্রীতির হাতে ওটা কি? প্রীতি ওসমানের দিকে তাকিয়ে নিজের কাজ আবারও করতে শুরু করলো। ধারালো চাপাটিটা আরও ধার দিতে লাগলো, যেন এক নিমেষে যে কোনো কিছুকে
কেটে যাবে চাপাটির আঘাতে, এমনভাবে ধার দিতে লাগলো। প্রীতি চাপাটিটা একপাশে রাখলো, তারপর একটা কেচি হাতে নিল, ওসমানের কাছে যেয়ে ওর শার্টটা কাটতে লাগলো। ওসমান শার্ট কাটতে কাটতে প্রীতি বলল, কিরে অবাক হচ্ছিস নাকি? তোকে কেন এভাবে বেঁধে রেখেছে বুঝতে পারছিস না তাই তো? আর আমি কি করছি তাও বুঝতে পারছিস না তাই তো? সব বুঝতে পারবি কিছুক্ষণের মধ্যে। ওসমান শার্ট কেটে ফেলে দিল প্রীতি। একটু দূরে কয়লার আগুনে লোহার শিক গরম হয়ে লাল বর্ণ ধারণ করছে। প্রীতি নিজের হাতে গ্লাভস পরে নিল, তারপর একটা শিকে হাতে নিয়ে ওসমানের দিকে আস্তে আস্তে প্রীতি এগিয়ে আসতে লাগলো। এদিকে ওসমান ছটমট করছে, প্রীতি তার স্বাভাবিক লাগছে। প্রীতির স্বাভাবিক আচরণ ভয়ঙ্কর কিছু আভাস দিচ্ছে ওসমানকে। প্রীতি বাঁকা হেসে ওসমানের মুখের টেপ খুলে দিল, তারপর ওর খোলা বুকের শিকটা চেপে ধরল। ওসমান বুকের শিকটা চেপে ধরতে সে চিৎকার করে উঠল, আর প্রীতির মুখে বাঁকা হাসি। ওসমান ছাড়া পাওয়ার জন্য ছটপট করতে লাগে। 2 মিনিট পর প্রীতি শিকটা উঠিয়ে নিল, তারপর ওসমানের চুলের মুঠি ধরে বলল, কিরে কষ্ট হচ্ছে? ঠিক এইভাবে আমার ভাইকে কষ্ট পেয়েছিল, ঠিক এইভাবে আমার মা কষ্ট পেয়েছিল। প্রীতির কথাটা বলে আরেকটা শিক নিল, আর ওসমানকে এলোপাথারি মারতে লাগলো। গরম শিকের আঘাতের সাথে ওসমানের চামড়া উঠে আসছে। ওসমান চিৎকার করছে আর প্রীতি পাগলের মতো আঘাত করছে। অনেকক্ষণ পর প্রীতি শান্ত হলো। ওসমান অস্পষ্টভাবে বলল, কে তুই? আমাকে কেন মারছিস এভাবে? প্রীতি একটা সিগারেট লাইটার দিয়ে ধরাতে লাগলো। সিগারেটের একটা লম্বা টান দিয়ে প্রীতি বলল, আয়ান চৌধুরীর কথা মনে আছে, যাকে নিজের পাপ লুকাতে তুই খুন করছিস? আমি তার মেয়ে প্রীতিলতা, এবার মনে হয় চিনছিস? প্রীতির কথা শেষ হতে ওসমান ছটপট করে। ভয়ে কাঁপতে কাঁপতে ওসমান বলল, আমাকে ছেড়ে দে, আমাকে মাফ করে দে। প্রীতি আবারও হাসলো, তারপর টেবিলের উপরে রাখা গুঁড়ো মরিচ থেকে লবণের বাটিটা হাতে নিল। ওসমান প্রচণ্ড কাঁপছে। প্রীতি ওসমানের ঘাগুলোতে এবার মরিচ লবণের গুঁড়ো মাখতে লাগলো, আর ওসমান চিৎকার করতে লাগলো। প্রীতি ওর শরীর মরিচ গুঁড়ো লাগাতে লাগাতে বলল, যত ইচ্ছে চিৎকার কর, তোর যন্ত্রণায় আমার সুখ। তোর চিৎকার কেউ শুনবে না, কারণ ঘরটাই তো সাউন্ড প্রুফ। তোর চিৎকারে আমি আমার দুঃখ নিবারণ করব। তোদের পাপ যেন কেউ জানে না, ঠিক তেমনই তোদের চিৎকারও কেউ জানবে না। ওসমান ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ও খুব ভালো করে জানে প্রীতি কী করবে ওর সাথে। তবুও নিজেকে বাঁচাতে ওসমান কোনোভাবে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথা ঠিক নেই? তুই একটা সাইকো। তুই যা করছিস এগুলো সাইকোরা করে। ওসমানের কথা শুনে প্রীতি হাসতে লাগলো পাগলের মতো। হাসতে হাসতে প্রীতি বলল, তুই একদম ঠিক বলছিস, আমি আসলে একটা সাইকো। তবে আমি সাইলেন্ট সাইকো, যাকে সহজে ধরা যায় না। 1.5 বছর মেন্টাল হসপিটালে ভর্তি কি এমনি ছিলাম? জানিস, আমাকে ছাড়ার পর ওখানে ডাক্তার আমার পালিত এসিপি বাপকে কি বলেছিল? ডাক্তার বলেছিল আমি নাকি মানসিকভাবে অসুস্থ, আমার নাকি একটা স্বাভাবিক জীবন চাই, নইলে নাকি আমি সাইকো হয়ে যাব। কিন্তু ডাক্তার তো জানেই না যে আমি তখন অলরেডি সাইকো হয়ে গেছি। তখন অলরেডি আমি 2টো খুন করে ফেলেছি। জানিস, তোর আগে আমি আরও 50টা খুন করেছি, আর তোকে নিয়ে 51টা হবে। প্রীতির কথা শুনে ওসমান ভয়ে কাঁপছে। ওসমানের বেহাল দশা দেখে প্রীতি বলল, কিরে ভয় করছে খুব? কষ্ট হচ্ছে তোর? তোকে আরও একটা কষ্ট দেবো আমি। এইভাবে আমার মা কষ্ট পেয়েছিল যখন তোরা ধর্ষণের পর আমার মায়ের গায়ে সিগারেটের আগুন দিয়েছিস। আমার ফুলের মতো অবুঝ ভাইটা তোদের হাত থেকে রেহাই পায়নি। অপরাধ না করেও ওরা মরছে, এবার তোদের পালা। প্রীতি কথাগুলো বলতে যেয়ে হঠাৎ করে কেঁদেই দিল। তারপর ওসমানের কাছে যেয়ে মারতে মারতে বলল, এই কেন করলি এমন? আমার বাবা সৎ মানুষ ছিল, এটাই তার অপরাধ ছিল? আমার মা একজন সৎ ডাক্তার ছিল, এটাই তার অপরাধ ছিল? কিন্তু আমার ভাইটার কি অপরাধ ছিল? প্রীতি কাঁদতে কাঁদতে আবারও বলল, কেন মারলি তোরা ওদের? আমি যে তখন খুব কষ্ট পাচ্ছিলাম। তোরা আমার পরিবারকে কেন শেষ করলি? আমাকে তোরা ছেড়ে দিসনি ওই দিন। তোদের জন্য আজ আমি জন্ম মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছি। প্রীতি 2 হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। হঠাৎ ওর কান্না বন্ধ হয়ে গেল। প্রীতি নিজের মাথা তুলে ওসমানের দিকে তাকালো, তারপর ঘাড় একপাশে কাত করে প্রীতি হাসতে লাগলো। তারপর ওসমানের কাছে এসে প্রীতি বলল, এবার আমার পালা। তাই তো তোর ফোন মাঝ রাস্তায় বন্ধ করে ফেলছি, যেন তোর ফোনের লোকেশন আন্দাজ করা না যায়, আমাকে যেন কেউ সন্দেহ না করতে পারে। তাই তোকে বলতে নিষেধ করছি আমার কথা। আর আজ যে নাম্বারটা থেকে কল করেছি ওটা আমি চুরি করেছি বাস থেকে, যেন আমাকে না ধরা যায়। আমাদের মতো সাইলেন্ট সাইকোরা সব আস্তে আস্তে করে, যা তোদের ধারণার বাইরে। প্রীতি ওসমানের দিকে এগিয়ে আসছে। প্রীতি নিজের হাতে চাপাটিতে তুলে নিল, তারপর ওসমানের একটা হাত ধরে বলল, এই হাতটা দিয়ে তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস তাই না? এই হাত দিয়ে তুই আমার বাবার মাথায় প্রথম আঘাত করছিস। এই হাত দিয়ে তুই আমার ভাইয়ের গায়ে সিগারেট দিয়ে পুড়িয়ে দিচ্ছিস। তোর এই হাত আমি রাখবো না আমি তোর হাত। প্রীতি এক কোপে ওসমানের ডান হাতটা কবজিরে কেটে দিল। ওসমান গগন কাঁপানো চিৎকার দিয়ে উঠল। প্রীতির চেহারা এখন হিংস্রতায় ভরে উঠছে। মায়াবী চোখ দুটি আগুনের মতো লাল হয়ে গেছে। প্রীতি ওসমানের দিকে তাকিয়ে আবারও বলল, তুই আমার বাবাকে আগে আঘাত করছিস তাই না? আমার বাবা যতটা আঘাত পেয়েছিল
আজ সেই সব কষ্ট তোকে আমি ফেরত দিব। প্রীতি ওর পাশে থাকা লোহার রড দিয়ে ওসমানের মাথায় এলোপাতাড়ি মারতে লাগলো। একের পর এক আঘাত দিতেই লাগলো। ওইদিকে ওসমানের মাথার যে এক পাশ থেতলে গেছে, সেই দিকে ওর হুঁশ নেই। একের পর এক আঘাত সে করতে লাগলো। আজ ওর মাথায় খুন চেপেছে। ওসমান মারা গেছে অনেক আগে। প্রীতি ওসমানের দিকে তাকিয়ে আবারও হাসলো আবারও। তারপর ওসমানের রক্ত নিজের শরীরে মাখতে লাগলো। ওর মাথায় কাজ করছে না। রক্তমাখা শরীরটা নিয়ে প্রীতি ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসে রইল। হঠাৎ মনে হলো অন্ধকার ঘরে কেউ যেন প্রীতিকে বলছে, কিরে আজও একটা খুন করলি? প্রীতি পাশে তাকালো, তারপর হেসে বলল, হ্যাঁ আমি খুন করেছি। ওরা তোমাদের মেরেছে, এবার আমার পালা। আর তুমি বারবার কেন আসো আমার কাছে? তুমি জানো না ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে আমি নাকি কল্পনায় তোমাকে দেখি। এটা আমার মানসিক রোগ। আমি একটা মানসিক রোগী। যাও তুমি যাও, আমাকে একা থাকতে দাও, আমি একা থাকবো। প্রীতি কথাগুলো বলতে বলতে সামনে তাকাতো। না, এখন আর কেউ নেই। অজান্তে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ থেকে। প্রীতি ওসমানের লাশের কাছে গেল। তারপর ওর লাশটা গুম করার কাজে লেগে পড়ল। অন্ধকার ঘেরা রাতের মানুষ যখন ঘুমোতে ব্যস্ত, প্রীতি তখন ওসমানের শরীর টুকরো টুকরো করে ব্যস্ত লাশ গুম করার জন্য। পরের দিন প্রীতি নিয়ম করে ভার্সিটির দিকে রওনা হলো। আজ তার মনটা অনেক ভালো। ভার্সিটি যেয়ে প্রীতি নিজের ক্লাসে ঢুকছিল। হঠাৎ করে একটা মেয়ে ওকে ল্যাং মারল। প্রীতি ঠাস করে নিচে পড়ে গেল। প্রীতি উঠে সামনে তাকালো। তার সামনে একটা মিনিস্কার্ট পরা মেয়ে দাঁড়িয়ে আছে, আর ওরা আশেপাশে সবাই হাসছে। প্রীতিকে উদ্দেশ্য করে মডার্ন মেয়েটা বলল, এই কালো ভূত এখানে কি করছে রে? পাশ থেকে একটা ছেলে বলল, আমাদের এখানে নতুন এসেছে ও, তুই কাল আসিসনি তাই জানিস না মিলা। কী সব ড্রেস পরে আছে দেখ, পুরো খেদ একটা। প্রীতি কাউকে কিছু বলল না। সে মাথা নিচু করে আছে। নিজের ব্যাপারে কাউকে কিছু কৈফিয়ত দিতে চায় না ও। তাই প্রীতি কিছু বলল না, বরং মুচকি হেসে চলে গেল। অন্যদিকে প্রীতিকে ফেলে দেওয়া মেয়েটা অবাক হলো, কারণ অন্য কেউ হলো তো তার সাথে ঝগড়া করতো। কিন্তু এই মেয়ে কি কোনো কথাই বলল না। ক্লাস শেষ করে ক্যান্টিনে চলে যায়। বড্ড ক্ষুধা লেগেছে তার। সকালে কিছু খাওয়া হয়নি। ক্যান্টিনে যেয়ে প্রীতি একটা চেয়ারে বসলো। তারপর এক প্লেট নুডলস অর্ডার করলো। খাবার প্রীতির সামনে চলে এলো। প্রীতি চামচ দিয়ে খাবার মুখে তুলে দেবে, এমন সময় সকালের মিলা নামের মেয়েটা আবার ওর সামনে। প্রীতি এক পলক তাকিয়ে আবারও খাবারে মনোযোগ দিল। কিন্তু প্রীতি খাবার মুখে দেওয়ার আগে মিলা এক প্যাকেট মরিচের গুঁড়া ঢেলে দিল খাবারে। প্রীতি খাবারের দিকে তাকিয়ে আছে। মিলা তার সঙ্গীতের সাথে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, ঠিক তেমনি তোর পেটে এই ক্যান্টিনে খাবার ঢুকবে না, কালো ভূত একটা। মিলার কথাটা প্রীতির সামনে চেয়ারে বসে পড়ল। প্রীতি এখনও খাবারের দিকে তাকিয়ে আছে। প্রীতি এবার মিলার দিকে তাকিয়ে মুচকে আসলো। প্রীতির এই হাসিটা অস্বাভাবিক লাগছে মিলার কাছে। চামচ দিয়ে প্রীতি মরিচের গুঁড়োগুলো নুডলসে মাখতে লাগলো। তারপর রক্তের মতো লাল নুডলসগুলো খেতে লাগলো মিলার দিকে তাকিয়ে। মিলা সহ বাকি সবাই অবাক চোখে প্রীতির দিকে তাকিয়েছে। এত ঝাল একটা মানুষ কিভাবে খেতে পারে? প্রীতি খেতে খেতে মিলার দিকে তাকিয়ে বলল, ওর চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। প্রীতি বাঁকা হেসে বলল, আমার দিকে হাত বাড়ানো যেও না, এই হাত পুড়ে যাবে। আমার থেকে দূরে থাকো। আর কি বললে? আমার পেটে এই খাবার ঢুকবে না? আমি চাইলে যে কি করতে পারি তা তোমার ধারণার বাইরে, তাই কেটে পড়ো এখান থেকে। মিলা সহ্য হলো না প্রীতির কথা। বড্ড অপমান বোধ করলো সে। তাই চিৎকার করে মিলা বলল, আমার সাথে এখানে কেউ ভয়ে মাথা তুলে কথা বলে না। আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস? জানো আমার ভাই এখানের ভিপি? পাতলা টিস্যু দিয়ে মুখ মুছে প্রীতি উপহাস করে বলল, তোমার ভাই ভিপি হোক আর যেই হোক, তাকে আমি ভয় পাই না। দাঁড়াও, আমি এখনই ভাইয়াকে ডাকছি। এই তোরা আমার ভাইয়াকে ডেকে নিয়ে আয় তো। প্রীতি পাত্তা না দেয় না মিলার কথায়। সে চলে যায় বই পড়তে। পাঠাগারের ভেতরে বর্তমানে বসে আছে পৃথ্বী। একটা চেয়ারে বসে একটা বই পড়ছে। একটু আগে কয়েকটা ছেলে মেয়ে মিলার বড় ভাই ভিপিকে ডাকতে গেছে, কিন্তু তাতে প্রীতি কিচ্ছু আসে যায় না। হঠাৎ একটা পুরুষ কণ্ঠ প্রীতির কানে ভেসে উঠল। পরিচিত কণ্ঠটা বুঝতে পেরে প্রীতি মাথা তুলে তাকালো। সামনে থাকা ছেলেটাকে দেখে প্রীতির খুব রাগ হলো। এই বজ্জাত লোকটা নাকি এখানে ভিপি। লোকটা এসেই মিলাকে বলল, কী হয়েছে, ডেকেছিস কেন? আর কে তোর সাথে খারাপ ব্যবহার করছে? মিলা ন্যাকা কান্না করতে করতে প্রীতির দিকে দেখিয়ে দিল। সুদর্শন দেখতে ছেলেটা বেশ অহংকারী, তা প্রীতি বুঝে ফেলছিল। ছেলেটার প্রীতির কাছে এসে বলল, তোমার সাহস হয় কী করে এই নির্ঝর শাহরিয়া বোনকে অপমান করার? প্রীতি স্বাভাবিক কণ্ঠে বলল, আমি অপমান করিনি, সে উল্টে আমায় অপমান করছে। কি করছে আমার বোন? প্রীতি মাথা তুলে তাকালো নির্ঝরকে, তারপর সব খুলে বলল নির্ঝরকে। নির্ঝর আবার নিজের বোনের দিকে তাকিয়ে বলল, একদম ঠিক করেছে আমার বোন। তোমার কি যোগ্যতা আছে এখানে পড়ার? একে তো এই সিঁড়ি, আবার মুখে খই ফুটছে। প্রীতি যেন
মুহূর্তে প্রতিবাদী হয়ে ওঠে। নির্ঝর কথাটা হজম করতে পারে না ঠিকমতো। তাই নির্ঝরের চোখে চোখ রেখে প্রীতি বলল, যোগ্যতা মানুষের চেহারায় নয় ভিপি সাহেব, যোগ্যতা মানুষের গুণে। আর বলছেন চেহারার কথা, এটা তো সৃষ্টিকর্তার সৃষ্টি। আর যেই কালো রঙকে এভাবে অপমান করছেন, দেখবেন আবার এই কালো রঙের প্রেমেই না পড়ে যান। প্রীতির কথা যেন বেশ মজা পায় নির্ঝর শাওরিয়া, তাই উপহাস করে বলে, বাহ, মুখে তো বেশ বড় বড় কথা আছে। তোমার নাম কি? প্রীতিলতা আমার নাম। কি নাম? কি প্রীতিলতা? তা প্রীতিলতা তোমার সূর্য সেন কোথায়? আর তোমার তো ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার কথা, তুমি আধুনিক যুগে কি করছো? কথাটা শুনে সবাই হু হু করে হেসে দিল। নির্ঝরে হাসতো, কিন্তু হঠাৎ প্রীতি এমন একটা কাণ্ড করে বসলো যে সবার হাসি থেমে গেল। প্রীতি নির্ঝরে হাসির মাঝে তার গালে একটা চুমু দিয়েছে। এটা দেখে সবার হাসি বন্ধ হয়ে গেছে। প্রীতি নির্ঝরের কাছে থেকে সরে গেল অতি দ্রুত। তারপর নির্ঝরের চোখে চোখ রেখে বলল, আজ থেকে আপনিই না হয় আমার সূর্য সেন। আগের প্রীতিলতা আর সূর্য সেন ইংরেজদের বিরুদ্ধে লড়েছে, আর আমার প্রেমগাথা রচনা করব। প্রীতির কথাটা বলেই নির্ঝরকে চোখ মারল। সবাই ওদের দিকে অবাক চোখে তাকিয়েছে। প্রীতি নির্ঝরের কাছে যে ফিসফিস করে বলল, এটা গতকালে বিনা দোষে আমার কপালে পাথর মারার শাস্তি, আর আজকেরটা তোলা রইল। সময় মতো ফেরত দিব মিস্টার সূর্য সেন। প্রীতি বাঁকা হেসে চলে গেল সেখান থেকে। আর নির্ঝর রাগে কাঁপতে লাগলো। এই কালো মেয়েটা তাকে এভাবে অপমান করলো, এর বদলা সে নিবে, আর সেটা যেভাবেই হোক। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়। প্রীতি নিজের ভাইয়ের বাড়ি থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছে। কিছু সময় তার প্রীতি নিজের শিকারকে গেটের বাইরে আসতে দেখলো। নিজের শিকার দেখলে প্রীতি হাসলো। তারপর তার শিকারকে অনুসরণ করতে লাগলো। রাস্তায় এখন খুব একটা লোক নেই, একেবারে জ্ঞানশূন্য, তাই নিজের শিকারকে ফাঁদে ফেলতে খুব একটা বেগ পেতে হবে না প্রীতির। হ্যাঁ, একটু আগে আবেশের বাড়ি থেকে ছদ্মবেশে আসা পাখি নামের মেয়েটাকে পিছু নিয়েছে প্রীতি। মেয়েটা দীপ চৌধুরী পাঠানো গাড়ির কাছে যাওয়ার আগে প্রীতি পেছন থেকে ওর মুখটা রুমাল দিয়ে চেপে ধরলো। মেয়েটা কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে পড়লো। প্রীতি পাশে অন্য একজন অফিসার এসে বলল, ম্যাডাম, এই মেয়েটা তো গ্রেপ্তার করলে পারতেন, এভাবে কিডন্যাপ করলেন কেন? কে গ্রেপ্তার করলে আমাকে মিডিয়ার সামনে আসতে হতো, আর আমি দীপ চৌধুরীর নজরেও চলে আসতাম। আবেদ চৌধুরী ভয় পেয়ে যেতেন, আর আমি সব আস্তে আস্তে করতে চাই। একে তাড়াতাড়ি গাড়িতে তোলো, ওকে পুলিশ হেফাজতে নিয়ে চলো। ওকে কেউ কিছু বলবে না, ওর সাথে আমি কথা বলবো। পুলিশ মেয়েটাকে গাড়িতে তুললো, তারপর নিয়ে গেল নিজেদের সাথে। অপরদিকে দীপ চৌধুরীর ড্রাইভার অপেক্ষা করতে করতে ক্লান্ত। শেষে সে দীপ চৌধুরীকে কল করলো। দীপ চৌধুরী কল ধরতে ড্রাইভার বলল, স্যার, জেসিকা ম্যানকে এখনও তো আসছে না। ওকে আমি কল করছি, তুমি আরেকটু ওয়েট করো। ওকে স্যার। দীপ চৌধুরী বারবার জেসিকাকে কল করছে, কিন্তু মোবাইল বন্ধ। দীপ চৌধুরীর মাথা এবার গরম হয়ে গেছে। তিনি তার মোবাইলটা এক আছাড় মারল। তারপর বলল, ওই ওসমান আমার কল ধরছে না কাল থেকে, আর এখন আবার জেসিকা কল ধরছে না। কি হচ্ছে সবার সাথে কিছুই বুঝতে পারছি না। এখন আমাদেরকে সতর্ক হতে হবে। রাত 12টা বাজে পুলিশ টর্চার সেল থেকে চিৎকারে আওয়াজ হচ্ছে। জেসিকাকে প্রীতি লাঠি দিয়ে একের পর এক আঘাত করছে। একটু আগে তার জ্ঞান এসেছে। সেলের বাইরে থাকা পুলিশরা ঘামছে ভয়ে। সেলের ভেতরে কেউ ঢুকতে পারছে না। নতুন মেয়ে অফিসার যে এতটা ভয়ঙ্কর তা কেউ বুঝতে পারেনি। প্রীতি নির্মম আঘাত জেসিকা আর সহ্য করতে না পেরেই বলল, আমাকে ছেড়ে দিন দয়া করে, আমি সব বলছি। প্রীতি পৈশাচিক হাসি দিয়ে বলল, এই তো এতক্ষণে মুখে বুলি ফুটছে। কেন বল, গিয়েছিলে আবেদ চৌধুরীর বাড়িতে? আবেদ চৌধুরীর চাচাতো ভাই আমাকে 2 কোটি টাকার বিনিময়ে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছে আবেদ চৌধুরীর ছেলে মেয়েকে মারতে। কেন মারতে চাস ওদের? সম্পত্তির জন্য, কিন্তু আরও কারণ আছে, তা আমি জানি না। তোরা কবে বাচ্চা দুটোকে মারার প্ল্যান করছিস বল? কাল ওদের কিডন্যাপ করে মারার প্ল্যান করা হয়েছে। তারপর আরও অনেক তথ্য জেসিকার কাছ থেকে প্রীতি জেনে নিল। অতঃপর ওকে ছেড়ে দিল। বেশ কিছুক্ষণ পর প্রীতি বাইরে বের হলো, কিন্তু বাকি অফিসারদের ভেতরে যেতে নিষেধ করলো। প্রীতি বাইরে এসে বাইকে করে বাড়ির দিকে রওনা দিল, কেননা এখন তাকে বাড়ি যেতে হবে, আর পরবর্তী কাজের পরিকল্পনা করতে হবে ঠান্ডা মাথায়। পরের দিন সকালে প্রীতি ঘুমোচ্ছিল, হঠাৎ ওর মোবাইলে একটা কল এলো। প্রীতি জানে কে কল করেছে। প্রীতি কলটা রিসিভ করে বলল, হ্যাঁ শান্ত, বলুন। ওপাশ থেকে অফিসার শান্ত বেশ ভীতু গলে বলল, ম্যাডাম, কালকের মেয়েটা মারা গেছে। আর সকালে কনস্টেবল যে দেখে মেয়েটার মুখে সাদা ফেনা। পরে আমরা খবর পেয়ে ভেতরে যেয়ে দেখি সে মারা গেছে। কিছু তো জানতে পারলাম না। কাল এত মারলেন, তাও নাকি সে কি কিছু বলেনি? আমরা কাল রাতে আর ছেলের ভিতরে যাইনি। এখন কি হবে ম্যাম? মেয়েটার মনে হয় কথা গোপন করতে নিজের শরীরে নিজেই বিষ প্রয়োগ করছে। সবাই সন্দেহ করছে বিষটা ওর কাছেই ছিল। আমরা ওকে চেক করিনি, তাই জানতে পারিনি হয়তো। তোমরা ওয়েট করো, আমি আসছি। প্রীতি কথাটা বলেই ফোনটা রেখে দিল। জেসিকার লাশটা প্রীতি দেখছে, মুখটা কেমন মলিন হয়ে আছে। কাল রাতে মারের দাগ শরীরে ফুটে উঠেছে।
প্রীতি শান্তকে বলল, শান্ত, লাশটাকে কবর দেওয়ার ব্যবস্থা করুন, আমার কাজ আছে, আমি যাচ্ছি। প্রীতি কথাটা বলে বেরিয়ে গেল। অন্যদিকে দীপ চৌধুরী আর ছেলে দিহান সোফায় বসে আছে। দীপ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলল, তুই কাকে ভাড়া করছিলি? হ্যাঁ, শালি আমার ফোন তুলছে না। আবেশের ছেলে মেয়েকে মারতে হবে যে কোনো মূল্যে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আজকে আবেশের ছেলে মেয়ের শেষ দিন হবে। আজ ওরা স্কুল শেষ করে যখন বের হবে, তারপর যখন রাস্তা পার হবে, ঠিক তখনই গাড়ি দিয়ে একদম চাপা দিয়ে দিব। যা করা তাড়াতাড়ি কর বাবা, নইলে এতদিনের সাজানো প্ল্যান সব শেষ হয়ে যাবে। দিহান নিজের বাবাকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে গেলেন। বেলা 11টা বাজে। দিহান গাড়িতে নিয়ে অপেক্ষা করছে। গাড়ির ড্রাইভার সহ আজ আবেশের ছেলে মেয়েকে সে শেষ করে দিবে। স্কুলের ভেতরে থেকে ঘন্টার আওয়াজ আসতে দিহান পৈশাসিক হাসি দিল। অপেক্ষা করছে কখন তারা বের হবে। দিহানের অপেক্ষার পর শেষ করে আবেশের ছেলে মেয়ে বেরিয়ে এলো। ছেলেটা বড্ড দুষ্টু, শুধু এদিক ওদিক দৌড় দেয়। আবেশের ড্রাইভার ছেলেটাকে কোলে নিল আর মেয়েটার হাত ধরে রাস্তা পারাবে। আর এইদিকে দিহান তার গাড়ি স্টার্ট দিল। দিহানের গাড়ি অতি দ্রুত বেগে এগিয়ে আসছে ওদের দিকে। রাত 10টা বাজে। আবেশের বাড়িতে কান্নার রোল পড়ে গেল। আবেশের স্ত্রী নিরুপমা ছেলেমেয়ের জন্য পাগল প্রায়। আবেশের অবস্থা ভালো না, পাগলের মতো পুলিশের কাছে দৌড়াচ্ছে সারাদিন। নিজের ছেলে মেয়েকে হারিয়ে তার মাথায় ঠিক নেই। নিরুপমা পাগলের মতো বিলাপ করছে। আবেশকে দেখে নিরুপমা ছুটে এসলো ওর কাছে। তারপর বলল, ওদের খোঁজ পেয়েছো? আবেশ মাথা নিচু করে রইল। নিরুপমা কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলে মেয়েকে এনে দাও, আমরা তো ওদের ছাড়া আর কেউ না। এই তুমি কথা বলো, আমার ছোট ছোট ছেলে মেয়ে। আবেশ কিছু তো বলুন, আমার ছেলে মেয়েকে ফেরত দাও আমার কোলে। চিৎকার করে কথাগুলো বলতে বলতে স্বামীর বুকে নেতিয়ে পড়ছে আবার সে। দুপুর থেকে এই পর্যন্ত কয়েকবার নিজের জ্ঞান হারিয়েছে। মায়ের ভালোবাসার কাছে দুনিয়ার সব কিছু তুচ্ছ। মা বাবা নিজের জীবন বিপন্ন করতে ভাবে না, কিন্তু সন্তানদের সামান্যতম কষ্ট তাদের সহ্য হয় না। আর সেখানে যদি সারা যাবৎ নিজের ছোট ছেলে মেয়ে দুইটা নিখোঁজ থাকে, তাহলে কোনো বাবা মায়ের মাথা ঠিক থাকে না। আবেশের ছেলে মেয়ে আজ কিডন্যাপ হয়েছে, কে করছে এই ব্যাপারে কেউ কিছু জানে না। সবার সামনে থেকে ছেলেমেয়ে দুটোকে কেউ তুলে নিয়ে গেছে। ফ্ল্যাশব্যাক। দিহান গাড়ি নিয়ে আসতে ছিল ওদের দিকে, হঠাৎ করে দেখলো অন্য আরেকটা গাড়ি সেখানে তার আগেই এসেছে এবং গাড়ির ভেতর থেকে নাক মুখ ঢাকা একটি মেয়ে বেরিয়ে আসছে। মেয়েটা বের হয়ে আবেশের ড্রাইভারের মাথায় বন্দুক তাক করলো। আশেপাশে সবাই ভয়ে কাঁপছে বন্দুক দিকে। দিহান আর গাড়ি নিয়ে সামনে গেল না। যদি ওর কাজটা অন্য কেউ করে দেয় তাহলে সমস্যা কী? দিহান আরও একটা কথা ভাবলো, হয়তো এই মেয়েকে বাবাই পাঠিয়েছে, তাই দূরে বসে সব দেখতে লাগলো। ড্রাইভারের মাথায় বন্দুক ধরে মেয়েটা বলল, ছেলে মেয়ে দুটোকে গাড়িতে রেখেও তাড়াতাড়ি। ড্রাইভার নিজের প্রাণ বাঁচাতে তাই করলো। মেয়েটা ড্রাইভারের মাথায় বন্দুক ধরে গাড়িতে উঠে বসলো। তারপর ড্রাইভারকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর ছেলে মেয়ে দুটোকে নিয়ে চলে যায়। দিহান ফোন করে বের করে ওর বাবাকে কল করলো। ফোন রিসিভ হতে দিহান বলল, বাবা তুমি তো পুরো পাক্কা খেলোয়াড়, কী সব আজে বাজে কথা বলছিস? কেন তুমি আমাকে আগে বলো না যে আবাসের ছেলে মেয়েকে কিডন্যাপ করতে তুমি লোক পাঠিয়েছ? কী সব উল্টোপাল্টা বলছিস? আমি কোনো লোক পাঠাইনি। তাহলে এইমাত্র আবাসের ছেলে মেয়েকে একটা মেয়ে কিডন্যাপ করে নিয়ে গেল। কী বলছিস সব? ওরা কোথায়? গাড়ি নিয়ে চলে গেছে বাবা, তাড়াতাড়ি পিছনে ওই মেয়ে, ছাগল একটা। দিহান গাড়ি নিয়ে ছুট লাগায়, কিন্তু ওই গাড়িটাকে আর খুঁজে পায় না। অন্যদিকে ড্রাইভার আবেশকে কল করে সব জানিয়ে দেয়। আবেশ কিডন্যাপের কথা শুনে ধপ করে বসে পড়ে। বর্তমান আবেশের কাছে দীপ চৌধুরী এসে বলল, বৌমাকে ঘরে নিয়ে যা, আমি ডাক্তারকে কল করছি, পুলিশ ওদের খুঁজছে, চিন্তা করিস না। আবেশ হাত দিয়ে চোখের পানি মুছে স্ত্রীকে কোলে তুলে নিলেন। স্ত্রী আর সন্তান ছাড়া তো তার কেউ নেই। আল্লাহ কেন বারবার তার থেকে আপনজনদের কেড়ে নেয়? আবেশ তা জানে না। স্ত্রীকে কোলে নিয়ে উপরে উঠে গেল আবেশ। অন্যদিকে হঠাৎ করে দীপ চৌধুরীর মোবাইলে কল এলো। দীপ চৌধুরী হঠাৎ করে বিরক্ত হলো। কলটা রিসিভ করতে দীপ চৌধুরী বলছেন, কে বলছেন? ওপাশ থেকে আওয়াজ বলল, আমি তো জম বলছি। কী সব আজে বাজে কথা বলছেন, কে আপনি? আবেশ চৌধুরীর ছেলে মেয়েকে আজ যে কিডন্যাপ করেছে আমি সে বলছি। বড্ড খারাপ লাগছে, তোমার প্ল্যান সাকসেস হলো না। আজকের পর আর কখনো হবে না। কে তুই, তাড়াতাড়ি বল। আপনি থেকে সোজা তুই? তোদের ভাড়া করা ওই জেসিকাকে উপরে পাঠিয়ে দিয়েছি, তোর প্রাণপ্রিয় বন্ধু ওসমানকে উপরে পাঠিয়ে দিয়েছি। সামনে তোর ছেলের পালা, রেডি থাক। তুই কে? এই তুই কে? চিৎকার করে দীপ বলল। ওপাশ থেকে এবার একটা আওয়াজ দীপ চৌধুরী কানে এলো, আর তা হলো প্রীতিলতা। তারপর ফোনটা কেটে দিল। দীপ চৌধুরী এসির মধ্যে ঘামতে লাগলো। তবে কি সে ফিরে এসেছে? 14 বছর আগে অল্পে কি তাহলে সে মরেনি? কিন্তু চোখের সামনে সে প্রীতিলতাকে মরতে দেখেছে। তাহলে এটা কে? না না, এটা প্রীতিলতা হতে পারে না। সে ধপ করে সোফায় বসে পড়ল। প্রায় 30 মিনিট পর আবেশ সে স্ত্রী নিরুপমা চোখ খুলে তাকায়। স্বামীর বুকে কান্নায় ভেঙে পড়ে। আবেশও কাছে স্ত্রীকে ধরে। প্রীতিলতা বাসায় এসেছে একটু আগে। ফ্রেশ হয়ে রান্নাঘরে গেল সে। তারপর কিছু খাবার রান্না করে নিজের ঘরে গেল। তার সামনে দুটো পুতুল বাচ্চা বসে আছে। প্রীতিলতার দিকে চোখ গোল গোল করে তাকিয়ে আছে। তাদের মুখ বাঁধা।
প্রীতি একটা ছোট্ট লাঠি নিয়ে ছেলেটার সামনে বসলো, তারপর বলল, ক্ষুধা লেগেছে? ছেলেটা মাথা নাড়লো, যার অর্থ হ্যাঁ। প্রীতি ছেলেটার দিকে ঝুঁকে বলল, আজ চিৎকার করবে? যদি চিৎকার করো তাহলে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবো, বুঝেছো? ছেলেটা মাথা নাড়লো। প্রীতিটা মেয়েটার দিকে তাকিয়ে বলল, আর একবার যদি পালাতে চেষ্টা করো তাহলে হাত পা কেটে রাখবো তোমাদের। প্রীতি ছেলে মেয়ে দুটোর হাত পায়ের বাঁধন খুলে দিল, তারপর ওদের হাত মুখ পরিষ্কার করে দিল, তারপর ছেলে মেয়ে দুটো কোলে নিয়ে ভাত মাখিয়ে খাইয়ে দিতে লাগলো। গল্পটার নাম প্রীতিলতা আসবে বলে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।